আসসালামু আলাইকুম। লুমিনাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আছি নূর মোহাম্মদ বাপ্পি, পরিচালক লুমিনাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। আজকে আপনাদের সাথে আমি ইংরেজির একটা ভাইটাল একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা থেকে প্রতি বছর বিভিন্ন পাবলিক ভার্সিটিতে কোশ্চেন আসে। নট অনলি ঢাকা ইউনিভার্সিটি বাট অলসো আদার ইউনিভার্সিটিস। ওকে, শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি ফোকাস করে আমরা পড়তেছি না, আমরা পড়তেছি সকল পাবলিক ভার্সিটি ফোকাস করে, যাতে শুধু ঢাকা ইউনিভার্সিটির সাথে আমরা যাতে বাকি পাবলিক ভার্সিটিগুলো কভার হয়ে যায়। ঠিক আছে, তার প্রেক্ষিতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সবচেয়ে ভাইটাল একটা টপিক বলতে পারেন। আমরা যেরকম 4-5টা যদি বড় বড় টপিকগুলো যদি চিন্তা করি, যেগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসে, এর মধ্যে অন্যতম টপিক হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই মজার একটা টপিক। এটা আমাদের ইন্টারেও কোশ্চেন হয়, এসএসসিতেও কোশ্চেন হয়, বাট কিছুটা অ্যাডমিশনের কোশ্চেনগুলো অনেক সময় কিছুটা ডিফারেন্ট আসে, কারণ এসএসসি বা ইন্টারে এগুলো প্যাসেজ আকারে রাইট ফর্ম ভার্বের আন্ডারে থাকে, আর অ্যাডমিশনে এগুলো থাকে সেন্টেন্স ওয়াইজ। তখন কিছু বেসিক রুলস যদি আমরা না জানি, তখন এই টপিকে প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে আমরা আগে ফার্স্টে খেয়াল করি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্ট কথা দ্বারাই আমরা বুঝতেছি যে সাবজেক্টের সাথে ভার্বের একটা রিলেশন। কার সাথে? সাবজেক্টের সাথে ভার্বের একটা রিলেশন। দ্যাট মিন্স সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমার ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক সেম সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্ব হবে কি? প্লুরাল। এই কখন সিঙ্গুলার সাবজেক্টের সাথে ভার্ব সিঙ্গুলার হবে, কখন প্লুরাল সাবজেক্টের সাথে ভার্ব প্লুরাল হবে, এই জিনিসগুলো আমাদের বোঝার জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা শিখতে হবে। ওকে, আসেন চমৎকারভাবে যত ইজিভাবে শেখানো যায় সেটাই চেষ্টা করি, চলেন। আর আরেকটা কথা, সম্পূর্ণ রুলস শেষ করে আমরা আবার কিছু ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করব। বিগত বছরের যে কোশ্চেনগুলো, এর মধ্যে থেকে এই রুলসের আন্ডারে যে কোশ্চেনগুলো আসছে, ওগুলো নিয়ে আমরা একটু 2-4টা কোশ্চেন সলভ করবো লাস্টে। ওকে, চলেন। রুল নাম্বার 1, ফার্স্টে যদি আমরা ফার্স্টের রুলটা একটু খেয়াল করি, খেয়াল করে দেখেন রুল নাম্বার 1 কি বলতেছে একটু দেখি সবাই। রুল নাম্বার 1 বলতেছে, যদি বাক্যে পজিটিভ ও নেগেটিভ উভয় সাবজেক্ট থাকে, ইজি করে বলি, এত কঠিন কিছু না, সাবজেক্ট যদি দুইটা হয়, একটা যদি হয় পজিটিভ সাবজেক্ট, একটা যদি হয় নেগেটিভ সাবজেক্ট, তখন ভার্ব কার সাথে অ্যাগ্রি করবে, এটা হলো আমার মেন কোশ্চেন। খেয়াল করে দেখেন, এখানে সাবজেক্ট দুইটা, একটা হলো ইউ আর একটা হলো আই। তো এখন ভার্ব তো আমার একটা বসাতে হবে, তাহলে আমি কার সাথে বসাবো? সবাই এই জায়গাটায় সবচেয়ে বেশি ভুল করে, কি করে? গ্যাপের আগে দেখে আই, ও আইয়ের সাথে তো এম বসে, শেষ, অ্যান্সার ইজি, আই এম, তখন কিন্তু ভুলটা হবে। তোমাকে খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট যদি দুইটা হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ, তখন ডেফিনেটলি আমার খেয়াল করতে হবে যে কার সাথে ভার্ব এগ্রি করবে। যদি দুইটা সাবজেক্টের ক্ষেত্রে একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, লাইক ইউটা পজিটিভ আর আইটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ চিনার উপায় কি? যার সাথে নেগেটিভ ওয়ার্ড থাকবে সেই নেগেটিভ সাবজেক্ট, আর নেগেটিভ ওয়ার্ড না থাকলে পজিটিভ সাবজেক্ট। তাহলে দেখেন খেয়াল করে, নট আই, এই যে আয়ের আগে কি আছে? নট, তার মানে এটা একটা কি সাবজেক্ট? নেগেটিভ সাবজেক্ট। তাহলে আমার পজিটিভ নেগেটিভ দুইটা সাবজেক্টই আছে, তখন ভার্ব এগ্রি করবে পজিটিভের সাথে। তাহলে আয়ের সাথে আর ভার্ব এগ্রি করতেছে না, কার সাথে এগ্রি করবে? ইউর সাথে। তাহলে ইউর সাথে কে বসে? আর। দ্যাট মিনস ইউ বাট নট আই। এই এতটুকু দেখে যদি তুমি অ্যান্সার করে ফেলো, তখন কিন্তু ভুল হতো। আয়ের সাথে সবাই অ্যান্সার এম করে ফেলে, তখন কিন্তু ধরা খায়, যে কারণে রাইট ফর্ম ভার্বে ফুল মার্কস পায় না। ঢাকা ভার্সিটির কোশ্চেন দেখতে মনে হয় অনেক ইজি, বাট অ্যান্সার ভুল হয়ে যায়। তখন বাসায় এসে চিন্তা করি, আয় হ্যাঁ কী করলাম? ওই চিন্তা করে তো লাভ নাই। এই জন্য আগে থেকেই ভালো করে ঠান্ডা মাথায় কোশ্চেন বুঝতে হবে। তাহলে আমার যদি সাবজেক্ট দুইটা হয়, একটা নেগেটিভ একটা পজিটিভ, ভার্ব এগ্রি করবে কার সাথে? পজিটিভের সাথে। তাহলে ইউর সাথে কি হবে? আর। ঠিক সেম আমরা যদি সেকেন্ড এক্সাম্পলটা খেয়াল করি সবাই, হি অ্যান্ড নট ইউ, খেয়াল করো এই জায়গায় একটা হলো হি আর একটা হলো নট ইউ। তাহলে নট থাকার কারণে এই নট ইউটা আমার নেগেটিভ সাবজেক্ট, আর হিটা হলো আমাদের পজিটিভ সাবজেক্ট। তাহলে এই দুইটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, কার সাথে ভার্ব এগ্রি করবে? হি এর সাথে, কারণ হি পজিটিভ। তাহলে হির সাথে আমরা কি ইউজ করি? হ্যাজ। দেখো এই জায়গাতেও ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু সেম, যে এই যে গ্যাপের আগে অনেকে চিন্তা করে গ্যাপের আগে কি আছে? ও ইউ, তার মানে হ্যাভ অ্যান্সার। এই জায়গায় কিন্তু ভুলগুলো হয়। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই ইজি টপিক, কিন্তু ভুল সবচেয়ে বেশি এই টপিকে। সো যেই ভুলগুলো আমাদের, যে সিলি মিস্টেকগুলো হয়, ওগুলো নিয়ে আজকের ক্লাসটা পুরাটা থাকবে এরকম, যে ছোট ছোট ভুলগুলো যাতে আমাদের না হয়। ওকে, আচ্ছা, রুল নাম্বার 1 ডান। এবার রুল 2তে আমরা যাই। রুল 2তে একটু খেয়াল করে দেখেন সবাই। রুল 2তে বলতেছে হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন জিনিসটা কি, এটা আগে বুঝতে হবে। কালেকটিভ নাউন হলো, আমরা যে 5 প্রকারের নাউন পড়ি না বেসিক, যেটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, ওটার একটা হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন থাকা মাত্রই ভার্ব সিঙ্গুলার। যেমন কালেকটিভ নাউন যারা না চিনি একটু খেয়াল করে দেখেন, আর্মি, বোর্ড, ক্লাস, কমিটি, ক্রাউড, গ্রুপ, জুরি, টিম, ট্রুপ, এগুলা।
কালেকটিভ নাউন থাকলে ভার্ব অলওয়েজ কি হবে? সিঙ্গুলার। যেমন দেখেন দ্য কমিটি, কমিটির সাথে সিঙ্গুলার ভার্ব কে যাবে? হ্যাজ। তাহলে যদি কমিটি সিঙ্গুলার হয় তাহলে কমিটির পরিবর্তে যদি কোনো প্রোনাউন বসে সেও তাহলে সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল দ্য কমিটি হ্যাজ অ্যাপেন্ডেড আ নোট টু ইটস অর দেয়ার রিপোর্ট। তার মানে এই যে পসেসিভ ফর্মটা আমরা ইউজ করব হয় ইটস না হলে দেয়ার, এটা ডিপেন্ড করবে কমিটির উপর। কার উপর? কমিটির উপর। তাহলে কমিটি যেহেতু সিঙ্গুলার তাহলে আমাদের অ্যান্সার হবে সিঙ্গুলার। তবে খেয়াল রাখতে হবে একটা ছোট্ট নোট এই জায়গায় খেয়াল রাখতে হবে, দলের সদস্যরা যদি আলাদা আলাদাভাবে কাজ করে, এই বাংলা কথাটা একটু ক্রিটিক্যাল, ইজি করে বলি আপনাদের। যদি কখনো কোনো কালেকটিভ নাউনকে ডিভাইড করা হয়, কি করা হয়? ডিভাইড করা হয় মানে ভাগ করা হয়, অথবা ইন্ডিভিজুয়াল অপিনিয়ন দেয়। ফর এক্সাম্পল অপিনিয়নটা কি দিবে? ইন্ডিভিজুয়াল অপিনিয়ন, ইন্ডিভিজুয়াল অপিনিয়ন। তাহলে খেয়াল রাখবেন তখন ভার্ব হবে আমাদের প্লুরাল, তখন ভার্ব হবে কি? প্লুরাল। কারণ কি এটা একটু খেয়াল করেন। যদি ফর এক্সাম্পল টিম, টিমটা তো কালেকটিভ নাউন, ভার্ব সবসময় সিঙ্গুলার, টিম ইজ, ওকে, টিম ওয়াজ। কিন্তু আমি যদি একটা টিমকে ভাগ করি, ডিভাইড করি, বা টিমের যদি এই 10 জন সদস্য থাকে, 10 জন যদি আলাদা আলাদা করে মন্তব্য দেয় বা অপিনিয়ন মতামত দেয়, তাহলে 10 জনের মতামত 10টা। ঠিক সেম টিমরে যদি কোনো ভাগ করি মিনিমাম 2টা হবে, তার মানে প্লুরাল। দ্যাট মিন্স টিমকে যদি ভাগ করি বা যে কোনো কালেকটিভ নাউনকে ভাগ করা হয় অথবা ইন্ডিভিজুয়াল যদি মতামত দেয় তখন মতামত অনেকগুলা, কিন্তু তখন ডেফিনেটলি ভার্ব প্লুরাল। এটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে দ্য বোর্ড ওয়াজ অথবা ওয়ার ডিভাইডেড, এই যে ডিভাইডেড কথা পাওয়ার মানে হলো তাদের মতামতগুলো আলাদা বা ভাগ হয়ে গেছে। তাহলে দ্য বোর্ড তখন আর ওয়াজ হবে না, তখন কি হবে? ওয়ার। ইন ইটস অর দেয়ার অপিনিয়ন্স, এই যে কথাটা একটু আগে বললাম আপনাদের, অপিনিয়ন্স মানে কি? অনেকগুলো মতামত। যখন একটা বোর্ড ভাগ হয়ে গেছে তাহলে ওই বোর্ডের মতামত অনেকগুলা, তখন এখানে আর ইটস হবে না, কি হবে? দেয়ার। তাহলে ইজি করে বলি, কালেকটিভ নাউন থাকলে অ্যান্সার হবে ভার্ব সবসময় সিঙ্গুলার। আর কালেকটিভ নাউন থেকে বেশিরভাগ কোশ্চেন আসছে কমিটি নিয়ে, বেশিরভাগ কোশ্চেনই কমিটি নিয়ে। ওকে, তাহলে কমিটি, বোর্ড, ক্লাস, আর্মি যেটাই থাকুক না কেন ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। তবে মাথায় রাখতে হবে 2টা কথা, একটা হলো যদি আমাকে ইন্ডিভিজুয়াল অপিনিয়ন দেয় অথবা আমাকে ডিভাইডের কথা বলে তখন ভার্ব অলওয়েজ প্লুরাল। ওকে, 2 নাম্বার রুল ডান। এবার আসেন আমরা 3 নাম্বার রুলে যাই। রুল নাম্বার 3 বলতেছি কি? রিলেটিভ প্রোনাউন। আমরা অনেকে আছি রিলেটিভ প্রোনাউন চিনি না, অ্যান্টিসিডেন্ট চিনি না, তাদের কাছে এই 2টা জিনিস খেয়াল রাখতে হবে, রিলেটিভ প্রোনাউন আর অ্যান্টিসিডেন্ট কি। কারণ রিলেটিভ প্রোনাউন থাকলে ভার্ব অবশ্যই অ্যান্টিসিডেন্টের সাথে অ্যাগ্রি করবে। ওকে, রিলেটিভ প্রোনাউন জিনিসটা কি এটা আগে একটু খেয়াল করেন। রিলেটিভ প্রোনাউন হলো WH ওয়ার্ড অথবা দ্যাট, WH ওয়ার্ড অথবা দ্যাট। WH ওয়ার্ড কারা? হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, এগুলা। আর দ্যাট, একটা এক্সাম্পল লিখে খেয়াল করেন। আই নো দ্য পারসন, আই নো দ্য পারসন, গ্যাপ ইজ ইয়োর ফাদার। ওকে, এই এক্সাম্পলটা একটু খেয়াল করেন। আই নো দ্য পারসন, গ্যাপ ইজ ইয়োর ফাদার। এই এক্সাম্পলে রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? রিলেটিভ প্রোনাউন। তাহলে পারসন কি? ব্যক্তি। তাহলে ব্যক্তির জন্য আমরা কি ইউজ করি? হু। এই যে হুর পরে যে ইজটা বসাইছি, আমাদের কোশ্চেন কিন্তু এটা থাকবে যে এই রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসবে এই ভার্বটা কোন ফর্মে বসছে। এই ইজটা তো এখন দেয়া ছিল, ইজ হবে না আর হবে, এটা ডিপেন্ড করবে টোটালি অ্যান্টিসিডেন্টের উপর। কার উপর? অ্যান্টিসিডেন্টের উপর। যদি আমরা অ্যান্টিসিডেন্ট না চিনি তাহলে কিন্তু বিপদে পড়বো। খেয়াল রাখেন অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি, এটাই হলো মেজর পয়েন্ট এই জায়গায় বোঝার। অ্যান্টিসিডেন্ট হলো রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের ওয়ার্ড। অ্যান্টিসিডেন্ট মানে পূর্বগামী পদ। দ্যাট মিনস রিলেটিভ প্রোনাউন যেটা থাকবে ওর আগের ওয়ার্ডটা চিনতে হবে। এই জন্য অ্যান্টিসিডেন্ট বোঝার জন্য রিলেটিভ প্রোনাউনটা আগে বুঝতে হলো। আমরা অলরেডি রিলেটিভ প্রোনাউন চিনি, তাহলে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের ওয়ার্ডকে পারসন। পারসন সিঙ্গুলার, এই জন্য পারসনের জন্য রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটাও কি? সিঙ্গুলার। ঠিক আমি আরেকবার রিভিউ করে দিই এই জিনিসটা। রিলেটিভ প্রোনাউন হলো কি? WH ওয়ার্ড অথবা দ্যাট। আর রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের ওয়ার্ডটাকে বলা হবে কি? অ্যান্টিসিডেন্ট। আর অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল হয় তখন ভার্ব হবে প্লুরাল। ঠিক এই কথাটাই ওইখানে বলছে যে রিলেটিভ প্রোনাউনের ভার্ব তার অ্যান্টিসিডেন্টের সাথে অ্যাগ্রি করে। তাহলে ফর এক্সাম্পল দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু, তাহলে আগে আমাকে চিনতে হবে রিলেটিভ প্রোনাউনকে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু, হুটা একটা কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমাকে অ্যান্সার করার জন্য ডেফিনেটলি কার কাছে যেতে হবে? অ্যান্টিসিডেন্টের কাছে। তাহলে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হলো স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস অবশ্যই প্লুরাল। তাহলে স্টুডেন্টস যেহেতু প্লুরাল সাবজেক্ট তাহলে আমার
ভার্বও কি দিতে হবে, প্লুরাল দিতে হবে। তাহলে স্টুডেন্টসের সাথে কে যাবে, হ্যাভ। দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ উইথড্রন ফ্রম ক্লাস দিস কোয়ার্টার। এইখানের ভার্বটা কিন্তু রিলেটিভ প্রোনাউনের জন্য বসে নাই। অনেকে এই জায়গাটাই ভুল করে ফেলে যে রিলেটিভ প্রোনাউন চিনি, অ্যান্টিসিডেন্ট চিনি, পরের গ্যাপটা ভুল করে ফেলে। কারণ অনেকে চিন্তা করে ওই যে স্টুডেন্টস তো প্লুরাল, তাহলে এখানে প্লুরাল না। এখানে ভার্বের আগে কিন্তু খেয়াল করেন কোনো রিলেটিভ প্রোনাউন নাই। তাহলে রিলেটিভ প্রোনাউন না থাকলে এটা নর্মাল রুল, দিস কোয়ার্টার সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আমি পুরোটা রিভিউ করে দিচ্ছি। ফার্স্টে আমাদের জানতে হবে রিলেটিভ প্রোনাউন কি আর অ্যান্টিসিডেন্ট কি। রিলেটিভ প্রোনাউন হলো WH ওয়ার্ড অথবা দ্যাট, আর অ্যান্টিসিডেন্ট হলো এর ঠিক আগের ওয়ার্ড। তাহলে অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে স্টুডেন্টসটা তো প্লুরাল, এই জন্য ভার্ব বসছে কি, হ্যাভ। আর দিস কোয়ার্টার এটা সিঙ্গুলার, এটা কোনো রিলেটিভ প্রোনাউনের সম্পর্ক নাই। দিস কোয়ার্টার সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। এবার আসুন 2 নম্বরটা দেখি, এটা আপনারা পারেন কিনা একটু নিজেরাও চেষ্টা করেন, আমিও সলভ করে দিচ্ছি। দ্য সেট অফ প্রপোজিশনস, এটা কিন্তু প্রিপোজিশন না, প্রপোজিশনস। প্রপোজিশনস হুইচ ওয়াজ অথবা ওয়ার ডিসকাস। প্রপোজিশন মানে প্রপোজাল, প্রপোজিশনস মানে হলো কি প্রপোজাল। হুইচ ওয়াজ অথবা ওয়ার, তাহলে আগে রিলেটিভ প্রোনাউন বের করে চলেন। রিলেটিভ প্রোনাউন কোনটা, হুইচ। এটা থেকে কিন্তু ঢাবিতে কোশ্চেন আসছে এবং আদার ইউনিভার্সিটিগুলোতে প্রচুর কোশ্চেন হয় এই টপিক থেকে। রিলেটিভ প্রোনাউন হুইচ, তাহলে হুইচের আগে অ্যান্টিসিডেন্ট কে, প্রপোজিশনস। প্রপোজিশনটা কি, অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্ট যেহেতু আমরা চিনি, প্রপোজিশনস নাউনের পরে এস মানে প্লুরাল, নাউনের পরে এস মানে কি প্লুরাল। তাহলে প্লুরাল থাকলে আমাদের অ্যান্সারও হবে প্লুরাল, তাহলে অ্যান্সার হবে কি ওয়ার। এরপরে ডিসকাস বাই দ্য প্যানেল, এখানে আর রিলেটিভ প্রোনাউনের ইস্যু নাই। প্যানেল সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, হ্যাজ। তাহলে সামারি করি, রিলেটিভ প্রোনাউন মানে WH ওয়ার্ড অথবা দ্যাট, এর ঠিক আগের ওয়ার্ডকে বলা হবে কি অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট প্লুরাল, ভার্ব হবে কি প্লুরাল। ওকে, এরপর আমরা যে রুল নাম্বার 3 ডান, 4-এ যাই। এবার চলেন, আপনি যদি এই রুলসের ক্লাসটা করেন, 6টা আজকে ভাইটাল রুলস পড়াবো, এই 6টা থেকেই বেশিরভাগ ভার্সিটিতে কোশ্চেন হয়। ক্লিয়ার? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টোটাল রুলস আছে প্রায় 20-25টা। আপনি জাস্ট এই 6টা পড়ে গেলেও অনেক ভার্সিটিতে আপনি কমন পেয়ে যাবেন। ওকে, আসেন রুল নাম্বার 4, ফ্রেজ অফ অ্যাকম্পেনিমেন্ট। এখন কথা হলো যে ভাইয়া ফ্রেজ অফ অ্যাকম্পেনিমেন্ট জিনিসটা কি, এটাকে বুঝতে হবে আমাদের। কারণ ফ্রেজ অফ অ্যাকম্পেনিমেন্ট না চিনলে কোনো লাভ নাই। দেখেন, ফ্রেজ অফ অ্যাকম্পেনিমেন্ট হলো কয়েকটা ফ্রেজকে বলা হয়, কারা, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পেনিড বাই, অ্যাকম্পেনিড উইথ। আমরা অনেকে আছি যে আই লিখলে এর পরের অ্যান্সার কি হয়, অ্যাম অথবা ওয়াজ, একবারে ফিক্সড, রাইট? কখনো কি দেখছেন যে আই এর পরে আর বসে? কখনো দেখছেন? কখনো দেখিনি আমরা, রাইট? বাট খেয়াল করে দেখেন অনেক সময় বসে। কিভাবে? ফর এক্সাম্পল, যদি আমরা এরকম এক্সাম্পল লিখি, মাই ব্রাদার্স অ্যান্ড আই, তাহলে দেখেন তো এখানে অ্যান্সার হওয়ার কথা কি, আই এর জন্য এম অথবা মাই ব্রাদার্সের জন্য আর, গোয়িং টু কলেজ। ওকে, এই এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখেন, আমাদের অ্যান্সার হওয়ার কথা আই এর সাথে এম, কিন্তু না, ফ্রেজ অফ অ্যাকম্পেনিমেন্ট থাকার কারণে এই যে অ্যান্ড অথবা অ্যান্ডের জায়গায় যদি আমি সিনোনিম দেই অ্যাজ ওয়েল অ্যাজ, অথবা যদি এই জায়গায় আমি সিনোনিম দেই অ্যালং উইথ, এই টাইপের কথা যদি অ্যান্ডের জায়গায় আমরা বলি, তখন কি অ্যান্সার চেঞ্জ হবে? আয়ের সাথে কি তখনও এম হবে? না। খেয়াল রাখতে হবে এখানে অ্যান্সার ডিপেন্ড করবে প্রথম সাবজেক্টের উপর। কার উপর? প্রথম সাবজেক্ট। কেন? অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পেনিড বাই, অ্যাকম্পেনিড উইথ, এগুলা যদি থাকে, খেয়াল রাখবেন ভার্ব হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী, ভার্ব হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। কি অনুযায়ী? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। ফর এক্সাম্পল, মাই ব্রাদার্স অ্যাজ ওয়েল অ্যাজ আই, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যালং উইথ থাকার কারণে আমরা মাই ব্রাদার্সকে ফোকাস করব, আইকে আর তখন ফোকাস করা হবে না, কারণ সেন্টেন্সে ফ্রেজ অফ অ্যাকম্পেনিমেন্ট আছে। অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যালং উইথ থাকার কারণে আমার ফোকাসটা যাবে কোথায়? মাই ব্রাদার্স। তাহলে আই তখন আর ফোকাস পাচ্ছে না, তাহলে মাই ব্রাদার্সের জন্য অ্যান্সার কি হয়েছে? আর। দেখেন তো আই এর পরে কিন্তু এম নাই, কে আছে? আর। এই প্রবলেমগুলোর কারণে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্রচুর ভুল হয়, প্রচুর। গ্যাপ দেখেই আগের সাবজেক্টকে এটা দেখে আমরা অ্যান্সার করে ফেলি। দেখেন আই থাকার পরেও কিন্তু অ্যান্সার আর বসছে, আই কিন্তু এম বসে নাই। ক্লিয়ার? সেই জায়গাগুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ফ্রেজ অফ অ্যাকম্পেনিমেন্ট 5টা, কি কি? অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পেনিড উইথ বা অ্যাকম্পেনিড বাই। আবার বলি কি কি? অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ,
অ্যালং উইথ, অ্যাকম্পেনিড উইথ অথবা অ্যাকম্পেনিড বাই। আশা করি আর কখনো এই জায়গায় ভুল হবে না আমাদের। ক্লিয়ার? এগুলো থাকা মাত্র আমাদের ব্রেন ক্লিক করে ফেলবে প্রথম সাবজেক্টকে। প্রথম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ক্লিয়ার? তাহলে আসুন কয়েকটা কোশ্চেন সলভ করি, চলেন দেখি পারি কিনা আমরা। দেখেন ফার্স্টে 1 নম্বর কোশ্চেন, রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস। আমি কোশ্চেন চিনলাম কাকে দেখে? অ্যাজ ওয়েল অ্যাজ দেখে। কাকে দেখে? অ্যাজ ওয়েল অ্যাজ দেখে। ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট। তাহলে এখন আর আমি ফ্রেন্ডসকে ফোকাস করব না, আমি ফোকাস করব প্রথম সাবজেক্ট কাকে? রাহিমকে। তাহলে রাহিম সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, কি হবে? ইজ। ঠিক নাম্বার 2, অ্যালং উইথ থাকার কারণে আমি কোশ্চেন চিনলাম। তাহলে অ্যালং উইথ থাকলে আমাকে একটু কেয়ারফুলি অ্যান্সার করতে হবে, যে মাই ব্রাদার্স তো নেওয়া যাবে না, কারণ তখন সাবজেক্ট হবে প্রথমটা। তাহলে আই এর সাথে কে যাবে? অ্যাম। তাহলে মাই ব্রাদার্স অ্যাম। ক্লিয়ার? কারণ সবাই আমরা খুব ফাস্ট অ্যান্সার করতে যাই, কারণ ঢাকা ভার্সিটি বলেন, পাবলিক যত ভার্সিটি আছে, এক্সাম হলে তো প্রেশার থাকে অনেক। তখন দেখা যায় কি গ্যাপের আগে ব্রাদার্স দেখছি, চোখ বন্ধ করে আর অ্যান্সার করে ফেলি, আর বাসায় এসে বলি যে কোশ্চেন এত সহজ হয়েছে বলার বাইরে। মানে তখন সলভ করতে যাই দেখি ও শিট। এই ও শিট কথা যদি বলা না লাগে তাহলে আপনাকে ভালো করে বেসিক ভালো করে বুঝে পড়তে হবে, খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? কোশ্চেন দেখে ঝটপট অ্যান্সার করবেন, এটা হলো টোটালি রং কনসেপ্ট। কোশ্চেন আগে দেখেন, কোশ্চেন দেখে আগে বুঝেন যে এটা কেন হয় নাই। আপনি যদি ধরতে পারেন 4টা অপশনের মধ্যে 3টা কেন হয় নাই, তাহলে আপনার অ্যান্সার 100% বের হবে। ঠিক এরকম যখন আপনি কোশ্চেনে গ্যাপ পাবেন, আপনি চিন্তা করবেন সাবজেক্টকে ব্রাদার্স আর একটা আই, তার মানে 2টা সাবজেক্ট থাকার রিজন কি, এটা একটু চিন্তা করেন। তখন আপনার মাথায় ঢুকে যাবে ও মাঝখানে একটা ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট আছে। তখন আপনার মাথায় ক্লিক করতে হবে যে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তখন অ্যান্সার কি হবে? অ্যাম। সো এই জিনিসগুলো একটু খেয়াল রেখে সলভ করেন। এরপরে যাই নেক্সট, রুল নাম্বার 5। রুল নাম্বার 5টা একটু খেয়াল করেন। এখান থেকে অনেকের একাডেমিতে প্রচুর কোশ্চেন আসতো। ইন্টারে যারা ইন্টারে যারা এক্সাম দিয়েছেন অনেকে জানেন রাইট ফর্ম ভার্বের টপিকে এখান থেকে কোশ্চেন হয়, যেমন আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি বাট অলসো। এই কোশ্চেনগুলা আমাদের বাংলাদেশে কিছু রাইটারের বই আছে খুবই নাম করা, আমি রাইটারদের নাম না বললাম, ওই বইগুলোতে সম্পূর্ণ ভুলভাবে লেখা এই রুলসগুলা। কী ভুল আমি একটু ক্লিয়ার করি। বইগুলাতে লেখা থাকে হলো শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, যেটা সম্পূর্ণ রং কনসেপ্ট। আপনি যদি টোফেল পড়েন বা আপনি যদি জিমেট পড়েন, ওগুলাতে দেখবেন টোফেলে সুন্দরভাবে লেখা আছে অ্যাকর্ডিং টু দ্য ক্লোজেস্ট সাবজেক্ট। ক্লোজেস্ট সাবজেক্ট আর পরবর্তী সাবজেক্ট কিন্তু এক না। যেমন আমাদের রুলসে দেখেন লেখা আছে ভার্বটি সবচেয়ে নিকটবর্তী, নিকটবর্তী মানে হলো ক্লোজেস্ট। এই কথাটা আমরা টোফেল থেকে নিয়েছি। ক্লোজেস্ট এই কথার বাংলাটা আমরা নিকটবর্তী লিখছি স্লাইডে, আর কিছুই না। ক্লোজেস্ট সাবজেক্ট অনুযায়ী আপনার ভার্ব এগ্রি করবে কখন? যখন দেখবেন আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর আছে। যেমন দেখেন 1 নাম্বার, ইজ অথবা আর আইদার রাহিম অর হিজ ফ্রেন্ডস, অর হিজ ফ্রেন্ডস। তাহলে আইদার ডট ডট অর, তাহলে আমার ভার্ব হবে ক্লোজেস্ট সাবজেক্ট। কার ক্লোজেস্ট? গ্যাপের ক্লোজেস্ট। তাহলে গ্যাপটা কোথায়? এই যে এই জায়গাটায়। এটার ক্লোজেস্ট মানে সবচেয়ে কাছে কে? ইজ অথবা আর এর সবচেয়ে কাছে কি রহিম না হিজ ফ্রেন্ডস? অবশ্যই রহিম। তাহলে রহিম সিঙ্গুলার, আমাদের ভার্ব হবে কি? ইজ। নাইদার জন নর হিজ ফ্রেন্ডস, কোশ্চেন চিনলাম কাকে দেখে? নাইদার ডট ডট নর। আচ্ছা গ্যাপের কাছে কে আছে? জন আছে নাকি তার বন্ধুরা আছে? অবশ্যই বন্ধুরা। হিজ ফ্রেন্ডস, তাহলে ফ্রেন্ডস প্লুরাল, ভার্ব প্লুরাল। সবাই কি করে ওই যে একাডেমিক বইগুলোতে বা একাডেমিক টিচাররা অনেকে এই জায়গাটায় ভুল করে ফেলে। কেন? কারণ তারা তো 1 নাম্বার এক্সাম্পল পড়ায় না কখনো। এক্সাম্পল সহজে পড়ায় না, কোনো বইতেও সহজে নাই কিন্তু, খেয়াল রেখেন। সবাই পড়ায় যে 2 নাম্বার এক্সাম্পল ধরে, তখন চিন্তা করে নাইদার ডট ডট নর থাকলে ভার্ব হবে পরেরটা, এভাবে রুলস পড়ায় ফেলে এবং বইতেও এইভাবে লেখা, যে কারণে ভুলগুলো হয়। তাহলে আমাদের কনসেপ্ট খেয়াল রাখতে হবে যে আইদার অর নাইদার নর থাকলে পরের সাবজেক্ট না, কি হবে? ক্লোজেস্ট সাবজেক্ট। কি হবে? ক্লোজেস্ট সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব হবে। তাহলে ক্লোজেস্ট সাবজেক্ট থাকতে পারে আগেও, থাকতে পারে পরেও, এটা ডিপেন্ড করবে গ্যাপের সাথে। তাহলে এই যে গ্যাপের ক্ষেত্রে ক্লোজেস্ট সাবজেক্ট রহিম, ভার্ব সিঙ্গুলার। এখানে গ্যাপের ক্ষেত্রে ক্লোজেস্ট সাবজেক্ট ফ্রেন্ডস, ভার্ব প্লুরাল। ওকে, আচ্ছা রুল নাম্বার 6, লাস্ট রুল আমাদের আজকের ক্লাসের। এরপর আমরা কিছু ঢাকা ভার্সিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করবো। আসেন, রুল নাম্বার 6। একটু আগে পড়ছেন আইদার অর নাইদার নরের রুলস। এই রুলের সাথে আগের রুলসের অনেক ডিফারেন্স। ডিফারেন্সটা কি? এখানে কিন্তু অর নর নাই। দেখেন এখানে অর নর এগুলো কিন্তু নাই। এখানে শুধু আইদার, শুধু নাইদার, ইচ, এভরি, মেনি, এ, এই টাইপের সাবজেক্ট থাকবে। এগুলোর ক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার। আমাদের অনেকের মধ্যে একটা বড় ধরনের প্রবলেম আছে, সেটা হলো মেনি থাকলে ভার্ব প্লুরাল। খেয়াল রাখেন এটা কিন্তু মেনি না, এটা মেনি এ।
তখন কিন্তু ভার্ব সিঙ্গুলার। তাহলে এই দেখেন মেনি এ, শুধু মেনি না কিন্তু মেনি এ, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। নাউনও সিঙ্গুলার, লাইক মেনি এ স্টুডেন্ট হ্যাজ। আর নাম্বার 2 নাইদার অফ দেম, নর কিন্তু নাই, নর না থাকার কারণে মাথায় রাখতে হবে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। তাহলে নাইদার থাকার কারণে ভার্ব সিঙ্গুলার কি হবে? হ্যাজ। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, অনেকে পরীক্ষার হলে যে মানে কনফিউশনে পড়ে যায়, এখানে কি আমি বয়রে নিব না গার্লে নিব? না, মাথায় এগুলো কিচ্ছু রাখার দরকার নেই, জাস্ট মাথায় একটা কথাই রাখতে হবে, বয় আছে না গার্ল আছে দেখার বিষয় না, আমার দেখার বিষয় ইচ আছে। কে আছে? ইচ। ইচ থাকা মাত্রই আমার ভার্ব হবে কি? সিঙ্গুলার। তাহলে কি হবে? ওয়াজ। এই ছিল আমাদের মোটামুটি আজকের বেসিক রুলগুলা। রুল 6 পর্যন্ত ডান। কেউ যদি এই 6টা রুল ভালো করে আয়ত্তে আনতে পারেন, আপনার পাবলিক ভার্সিটির এক্সামগুলো এই টপিক থেকে কোশ্চেন আসলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। ওকে, আমরা কয়েকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি, এতক্ষণ তো আমরা শিখলাম, দেখি পারি কিনা। চলেন 1 নাম্বার কোশ্চেন, এটা 2022-23 সেশনের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটিতে আসা 2022-23-এর কোশ্চেন। ইট ইজ হাউ ইউ ডিল উইথ ফেলিওর দ্যাট। এই যে দ্যাট পাওয়া মানে রিলেটিভ প্রোনাউন, এটা কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা ওই যে রুলে শিখছিলাম রিলেটিভ প্রোনাউন থাকলে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব হয়, 3 নম্বর রুলে শিখছিলাম, খেয়াল করে দেখেন। তাহলে অ্যান্টিসিডেন্টকে ফেলিওর, ফেলিওরটা কি? অ্যান্টিসিডেন্ট। তাহলে ফেলিওর যেহেতু অ্যান্টিসিডেন্ট, তাহলে অ্যান্টিসিডেন্ট তো সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে কি? সিঙ্গুলার। আমরা একটা জিনিস জানি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় বা নাউন প্রোনাউন যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা অলওয়েজ এস বাই এস যুক্ত থাকে। তাহলে এখানে এস বাই এস যুক্ত আছে কোনটায়? অপশন নাম্বার এ, ডিটারমাইন্স। বাকিগুলো কেন হয় নাই? ফেলিওর তো সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে তার হ্যাভ বসবে না। ক্লিয়ার? অপশন সি হয় নাই কারণ এখানে তো পাস্ট করে ফেলছে, আমার তো এখানে প্রেজেন্টে আছে। অপশন 4-এ আইএনজি নন ফাইনিট, সেটা আসবে না। সহজ কথা, একেবারে ইজি কথা, অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। এরপর আসেন নেক্সট কোশ্চেন দেখি আমরা, চলেন। নাইদার জেন নর হার ব্রাদার্স, এই যে একটু আগে নাইদার ডট ডট নরের যে রুলস পড়ছি আমরা, খেয়াল করে দেখেন, গ্যাপের কাছাকাছি সাবজেক্ট বা ক্লোজেস্ট সাবজেক্টকে ব্রাদার্স। ব্রাদার্স তো থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের সাথে কিন্তু এস বাই এস বসে না, তাহলে এস বাই এস যুক্ত অপশন সবার আগে বাদ। থার্ড পারসন প্লুরাল হলে তো ইজ বসবে না, হ্যাজ বসবে না, কারণ এগুলো তো সিঙ্গুলার। এখন অ্যান্সার হতে পারে 1, হতে পারে 5। আর নিডিং আর নিড, একটু খেয়াল করে দেখেন তো, এখানে কিন্তু কন্টিনিউয়াসের কোনো কনসেপ্ট নাই, লাইক অ্যাজ ওয়েল এই কন্টিনিউয়াসের যে কনসেপ্টগুলো আমরা চিন্তা করি সবসময়, নাও বা অ্যাট দিস মোমেন্ট, এগুলো কিছুই নাই, তাহলে আমি তো কন্টিনিউয়াসে যাওয়ার কোনো ওয়ে নাই। তাহলে অ্যান্সার হবে কি? অপশন নাম্বার এ। আমি আরেকবার ইজি করে বলি, থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে, ভার্বের সাথে এস বাই এস হবে না, এই জন্য 1 কাটা, এই জন্য অ্যান্সার 2 কাটা, এই জন্য অ্যান্সার কি? নিড। ভার্বের সাথে এস বাই এস ছাড়া যে অপশন। ক্লিয়ার? যেমন আমরা অনেক সময় বলি না দে গোজ বলি না দে গো বলি, আমরা অবশ্যই দে গো বলি, ঠিক সেম ব্রাদার্স নিড। ওকে, এরপরে কোশ্চেনটা আমরা দেখি, খেয়াল করেন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। এটা 2008-9-এ আসা কোশ্চেন। এই কোশ্চেনটা একটু খেয়াল করে দেখেন, এটা অনেক চমৎকার একটা কোশ্চেন। কোশ্চেন কিন্তু বড়, অপশন বড়, অনেকে বড় অপশন পেলে ভয় পায় যে হ্যাঁ এত বড় অপশন আমি কিভাবে করব। দেখেন টেকনিকটা আপনাকে শিখিয়ে দিচ্ছি, যতটুকু কারেক্ট আছে অতটুকু একটু দেখি। নাইদার অফ দিস, এতটুকু পর্যন্ত দেখেন সব সেম, তার মানে এগুলো নিয়ে আর চিন্তার দরকার নেই। প্রতিটা অপশনে বারবার এটা পড়বেন, আপনার টাইম কিল হবে, আর টাইম যত কিল হবে তত আপনার এক্সাম খারাপের দিকে যাবে, ফুল অ্যান্সার করতে পারবেন না, অনেক প্রবলেমে পড়ে যাবেন। এই জন্য সময়কে কিভাবে বাঁচানো যায় সেটা চেষ্টা করবেন। দেখেন 2 আছে, 2 মানে কয়জন? 2 জন। 2 ওমেন, উইমেন আর ওমেন, দেখেন এগুলো ওমেন আছে আর এগুলো উইমেন আছে। 2 তো প্লুরাল, তাহলে তো এম এ হবে না, কি হবে? এম ই। তাহলে এই 3টে অপশনই ডিরেক্ট কাটা, জাস্ট এই জায়গার ভুলের জন্য 3টে অপশন ডিরেক্ট কাটা। আমরা কিন্তু পুরো অপশন পড়ি নেই, জাস্ট যেই জায়গাটা ভুল ওই জায়গার জন্যই 3টে অপশনই কেটে ফেলছি। খেয়াল করে দেখেন, এইভাবে কিন্তু টাইম সেভ করতে হবে। এবার আসেন এ আর বি নিয়ে আমাদের চিন্তা করতে হবে। নাইদার অফ দিস 2 উইমেন, নাইদার অফ দিস 2 উইমেন, এক জায়গায় আছে আর, এক জায়গায় আছে ইজ। আমরা রুলে পড়ছিলাম যে শুধু নাইদার থাকলে সাবজেক্ট হবে সিঙ্গুলার, তাহলে আর হবে না, আর তো প্লুরাল ভার্ব, তাহলে প্লুরাল হবে না, তাহলে ভার্ব সিঙ্গুলার কোনটা হবে? ইজ। তাহলে অ্যান্সার অপশন নাম্বার বি। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাই, চলেন। নাইদার জেন নর হার ব্রাদার্স, ও এটা তো আমরা একটু আগে করলাম। হুইচ অফ দ্য, এটাও ডান। দ্য কমিটি হ্যাজ মেট, 2005-6-এর একটা কোশ্চেন দেখেন, এখানে কি বলছে একটু খেয়াল করেন। কমিটি, কমিটি কোন নাউন জানি ছিল একটু আগে আমরা দেখলাম? কালেকটিভ নাউন। কমিটি কোন নাউন? কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন থাকলে ভার্ব অলওয়েজ কি হয়? সিঙ্গুলার। তাহলে কমিটির জন্য আমাকে সিঙ্গুলারে যেতে হবে, দে তো প্লুরাল, কাটা।
বিতে সিঙ্গুলার আছে, অ্যান্সার হতে পারে। সিতে পাস্ট আছে, হ্যাজ তো প্রেজেন্ট, পাস্ট আর হবে না। ডিতে সিঙ্গুলার আছে, ইটস। পাঁচে আবার ইট হ্যাজ আছে, আমার তো সাবজেক্ট ইট হ্যাজ দরকার না, আমার পজিটিভ ধরতে হবে, সিঙ্গুলার ধরতে হবে, ইটস। তাহলে অ্যান্সার হতে পারে 2, হতে পারে 4। এই দুইটার মধ্যে একটু ডিসিশন নেই, চলেন। দ্য কমিটি হ্যাজ মেড অ্যান্ড হ্যাজ ফর্মুলেটেড দ্যামসেলভস। কমিটি তো সিঙ্গুলার, ওর জন্য তার দ্যামসেলভস হবে না, কি হবে? ইটসেলফ। সিঙ্গুলার দিতে হবে, ইটসেলফ। তাহলে এই জায়গাটা ভুল, কারণ সিঙ্গুলার হলে সবই সিঙ্গুলার। তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার 4, এই যে ইটস ডিসিশন। ইটসটা হলো এখানে সিঙ্গুলার, ইটসটা কি? সিঙ্গুলার। তাহলে আমি আরেকবার রিভিউ করে দেই। দ্য কমিটি হলো কালেকটিভ নাউন, সিঙ্গুলার অ্যান্সার হবে। আমাদের প্রোনাউন নিলেও সিঙ্গুলার, ভার্ব নিলেও সিঙ্গুলার। তাহলে দে ছিল প্লুরাল, কাটা। এইখানে বি অ্যান্সার হতে পারতো কারণ সিঙ্গুলার ছিল, বাট দ্যামসেলভস প্লুরাল, এই জন্য কাটা। 3 নাম্বার কেন হয় নাই? কারণ প্রেজেন্টে আছে, পাস্টের অ্যান্সার নেওয়া যাবে না। 4-এ এই যে ইটস, কমিটির জন্য ইটস বসছে, অ্যান্সার হতে পারে। 5 নাম্বার হয় নাই কারণ ইট দিয়ে আরেকটা ক্লজ শুরু হয়ে গেছে, আরেকটা ক্লজ নিতে হলে আমাকে অবশ্যই ক্লজ মার্কার লাগবে, সো 5 নাম্বারও বাদ। তাহলে অ্যান্সার অপশন নাম্বার বি। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের লাস্ট আরেকটা কোশ্চেন সলভ করি, চলেন। 2010-11 সেশনের একটা কোশ্চেন, এটা 2010-11তে এসেছে। নাইদার অফ দোজ, তার মানে দেখেন তো, নাইদার অফ দোজ ম্যাট্রেসেস, এতটুকু কিন্তু সবগুলাই সেম। তার মানে আমি বারবার এই কথা পড়বো না, 4বার এই কথা পড়া মানে মিনিমাম আমার 10 সেকেন্ড নষ্ট হবে, দরকার নেই। আসেন, নাইদার থাকলে ভার্ব আমরা জানি কি হয়? সিঙ্গুলার। ভার্ব কি হয়? সিঙ্গুলার। তাহলে আসেন, অপশন নাম্বার 2-এ আছে আর, প্লুরাল হবে না। 1-এর ভুলটা কি? ফিল, প্লুরাল, কারণ ভার্ব সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস বসে, লাইক গোজ, ডাজ, প্লেস, এই টাইপের। তাহলে এই যে ফিলসটা সিঙ্গুলার, অ্যান্সার হতে পারে। 4 নাম্বারটা কেন হচ্ছে না? হ্যাভ প্লুরাল। তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার 3। দেখেন, বড় বড় অপশন থাকলেও আপনার কোশ্চেন সলভ কিন্তু অনেক ইজি, যদি আপনি রুলস ভালো করে পারেন। পুরো কোশ্চেন আপনার চিন্তার দরকার নেই, যে পয়েন্টটা আপনার প্রবলেম ওই পয়েন্টটা ঠিক করলেই হয়ে যায়। দেখেন, আমি কিন্তু একবার ওই পাশে কিছু পড়িও নাই, কোশ্চেন কিন্তু সলভ হয়ে গেছে। তার মানে শুধুমাত্র যে বেশি বেশি পড়লেই যে অনেক ভালো কোশ্চেন সলভ করা যায় এরকম না, আপনাকে অবশ্যই ডোন্ট স্টাডি হার্ড, স্টাডি স্মার্ট, এটা ফলো করতে হবে। আপনি অনেক কোশ্চেন পড়তেছেন, আপনার কমন পড়তেছে না, অথবা আপনি অনেক কোশ্চেন পড়ে আপনি অনেক কিছু কমন পড়ার চেষ্টা করতেছেন, লাভ নাই। আপনার কমন পড়লেও আপনি পারবেন না, কারণ ওই যে অনেক কিছু মাথায় নিয়ে নিছেন। এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেক রুলস আছে, দরকার নেই। আপনার যে রুলসগুলো আপনার জন্য দরকার, ভাইটাল, সেগুলো আপনি পড়েন। দ্যাট মিনস আপনার স্টাডিটাকে এই কনসেপ্টে আনেন যে আমার যতটুকু দরকার অতটুকুই পড়তে হবে। কারণ অনেকে বিভিন্ন জায়গায় পড়ে, বিভিন্ন কোচিংয়ে ক্লাস করে, জাস্ট মাথার মধ্যে অনেক পরিমাণ পড়া নিয়ে নেয়। অনেকে 5টা বই পড়ে, 6টা বই পড়ে ইংলিশের জন্য, কোনো দরকার নেই। আপনার বাজারে যে বই আপনার ভালো লাগে, যেই বই আপনার পছন্দ, আপনি শুধু ওই বইটাই পড়েন, এনাফ। ওটা দিয়ে আপনি কোশ্চেন সলভ করতে পারবেন। যেমন আমাদের ইংলিশের বইটা, ওইখানে সব কিছু গুছানো আছে, ভোকাবুলারি থেকে শুরু করে গ্রামার আইটেম সব কিছু গুছানো। প্রতিটা গ্রামারের শুরুতে বাংলা কনসেপ্ট দেয়া আছে, যেমন আমাদের স্লাইডে দেখবেন বাংলা করে আপনাকে দেয়া আছে, ওই যে রুলস যখন পড়াচ্ছিলাম। সো এই জিনিসগুলো কেন দেওয়া হয়েছে? স্টুডেন্টের উপকারের জন্য। সো আপনি খেয়াল রাখেন একটাই জিনিস, যে আমাকে ওয়াইজলি বা স্মার্টলি অ্যান্সার করতে হবে। যত কম টাইম সেভ করব, তত আমার অ্যান্সার ভালো হবে। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।